ইউনাইটেড নেশন, ইউএন সিকিউরিটি কাউন্সিল, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এরকম আরো অনেক সংগঠন রয়েছে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ থেকে প্রায় 70-80 বছর আগে গঠন করা হয়েছিল। ওই সময় এশিয়া, চায়না, ভারত, আফ্রিকা, মিডিল ইস্ট, লাতিন আমেরিকা, ওই সব রিজিয়নের দেশ গরিবতার সঙ্গে লড়তে সবে শিখছিল। তখন তারা জানতো না জিডিপি কিভাবে বাড়ানো যায়, কি দিয়ে কি ম্যানুফ্যাকচার করা যায়, এক্সপোর্ট ইম্পোর্ট করে কি লাভ লোকসান হয়। বলার বিষয় হলো ওই সমস্ত দেশ তখন সবে হুঁশে ফিরছিল। কিন্তু ওই সময় যত ওয়েস্টার্ন ইউরোপিয়ান দেশ ছিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইউরোপ, কানাডা, ওই সমস্ত দেশের অর্থব্যবস্থা, তাদের জিডিপি খুব দ্রুত বাড়ছিল। তাদের কাছে পয়সা ছিল, ইনফ্লুয়েন্স ছিল, তারা ক্রমশ গ্রো করছিল। তাদেরকে গ্লোবাল গ্রোথের ইঞ্জিন বলেই মনে করা হতো। এর জন্য যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউনাইটেড নেশন ও অন্যান্য সব সংগঠন তৈরি হয়, সেগুলোতে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের ছিল। তারা এমন রুল ও ফ্রেমওয়ার্ক তৈরি করে যাতে তাদের লাভ হয়, তাদের বেনিফিট হয়। এখন সাধারণভাবেই ঘরে যার কাছে সবচেয়ে বেশি পয়সা থাকবে তাকে টেবিলেই বসতে দেওয়া হবে, আর তার কথাতেই গেমের রুলও চেঞ্জ হয়ে যাবে। ওই সময়ও এটাই হয়। ভারত, চায়না, এশিয়া, সাউথ এশিয়া, মিডিল ইস্ট, লাতিন আমেরিকা, এই সমস্ত দেশ এখন বুঝতে পেরে গেছে বিশ্ব একতার নামে ইউনাইটেড নেশনের মতো যত সংগঠন তৈরি করা হয়েছিল সেগুলো কিছু হাতে গোনা দেশের জন্যই লাভদায়ক ছিল। এই সমস্ত দেশ গত 70-80 বছর ধরে করে আসা ভুল থেকে অনেক কিছু শিখেছে, আর এখন বুঝে গেছে জিডিপি কি, ইন্টারন্যাশনাল রিলেশন কেমন ভাবে গড়তে হয়, WTO তে কি নিয়ম বিধি থাকা উচিত, ইউএন সিকিউরিটি কাউন্সিলে কি কি কমতি রয়েছে, ইম্পোর্ট এক্সপোর্ট থেকে কি বেনিফিট হতে পারে বা কি লোকসান হতে পারে বা কি ক্ষতি হতে পারে, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কি টার্ম হওয়া উচিত। আর এখন এই সমস্ত বিষয় বোঝার পর এই সমস্ত দেশ 70-80 বছর পুরনো ফ্রেমওয়ার্ক সম্পন্ন এই সমস্ত সংগঠনের বিরুদ্ধে দল গঠন করে ফেলেছে আর তাদের চ্যালেঞ্জ করা শুরু করে দিয়েছে। এমনকি প্রশ্ন তুলছে কবে 70-80 বছর পুরনো ফ্রেমওয়ার্ক সম্পন্ন এই সমস্ত সংগঠনের সঙ্গে ডিল করতে হবে। এখন এই আওয়াজ এতটাই বেড়ে গেছে যে ইউনাইটেড নেশনের চিফ অ্যান্টোনিও গুটেরেজকেও পুরনো ফ্রেমওয়ার্ক সম্পন্ন হাতে গোনা দেশকে ওয়ার্নিং দিতে হচ্ছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী ইউএন চিফ অ্যান্টোনিও গুটেরেজ বলতে চাইছে এখন ইউএন সিকিউরিটি কাউন্সিল এবং সেই সাথে সাথে ব্রেটন উডস এগ্রিমেন্টেও রিফর্ম আনার সঠিক সময় চলে এসছে। অ্যান্টোনিও গুটেরেজ ইউএন সিকিউরিটি কাউন্সিলের রিফর্মের বিষয়টা জাপানে G7 সামিটে তুলে ধরেছে, আর ওখানে বলেছে বর্তমানের যে গ্লোবাল রিয়েলিটি রয়েছে, আজকের যে জিওপলিটিক্যাল সিচুয়েশন রয়েছে, তা দেখে ইউএন সিকিউরিটি কাউন্সিলের রিফর্মকে আর পেছানো উচিত নয়, দ্রুত রিফর্ম করে দেওয়া উচিত যাতে ইউনাইটেড নেশনের মতো আন্তর্জাতিক সংগঠনের মাহাত্ম্য বজায় থাকে। ইউএন চিফ অ্যান্টোনিও গুটেরেজ গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম ব্রেটন উডস এগ্রিমেন্টেও রিফর্মের বিষয়টা তুলে ধরে। যারা অবশ্য জানেন না তারা জেনে নিন, ব্রেটন উডস আমেরিকার নিউ হেমিসফিয়ারে একটা স্থান। 1944 সালে এখানে বিশ্বের 44টা দেশ একসঙ্গে জড়ো হয়েছিল এবং গ্লোবাল ইকোনমিক কোঅপারেশনকে বাড়ানোর জন্য সবাই নিজেদের মধ্যে এগ্রিমেন্ট সাইন করেছিল। IMF ও ওয়ার্ল্ড ব্যাংক গঠন করা হয়েছিল। ইন্টারন্যাশনাল কারেন্সি এক্সচেঞ্জ এবং বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের মাঝে কমার্শিয়াল ও ফাইন্যান্সিয়াল রিলেশন নিয়ে, ট্রেড নিয়ে এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল, যেগুলো ফ্রেম করেছিল আমেরিকা ও ব্রিটেন, কারণ এই দুই দেশ ওই সময় মহাশক্তি ছিল। এখন আপনারা ভাবতেই পারেন যে এই ফ্রেমওয়ার্ককে গোটা বিশ্বের জন্য আমেরিকা ও ব্রিটেন এই দুই দেশ তৈরি করেছে, তাতে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স কোন দেশের থাকবে, মানে কোন দেশের সব থেকে বেশি মুনাফা হবে। আর ওয়েস্টার্ন দেশগুলো কিভাবে আজও IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মতো সংগঠনকে কন্ট্রোল করে ফায়দা লুটছে, কিভাবে নিজেদের ইচ্ছায় কাউকে ব্ল্যাকলিস্ট করে, কাউকে গ্রে লিস্টে ফেলে দেয়, আবার যখন ইচ্ছা হয় তাকে বের করে নেয়। এই জন্য ইউএন চিফ অ্যান্টোনিও গুটেরেজ জাপানের G7 সামিটে এই সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনেও রিফর্ম আনার কথা তোলে আর বলে বর্তমানের বাস্তবিকতা অন্যরকম, সেজন্যই সব সংগঠনকে বর্তমান সমীকরণ অনুযায়ী রিফর্ম করা উচিত। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।